Good afternoon, students. Myself, Angshuman Chakraborty, Department of Sociology, Barakpur Rashtraguru Surendranath College. Today, we are focusing our attention on Semester 3, CC 6, and the topic is religious fundamentalism. যেহেতু তোমরা যারা অনার্স স্টুডেন্টস আছো, তোমরা কেউ ইংলিশে পড়ছো, কেউ বেঙ্গলিতে পড়ছো, সুতরাং আজকে আমাদের এন্টায়ার ডিসকাশনটা আমি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনের উপরই করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। What are the topics to be discussed here? First of all, we have to deal with what religious fundamentalism is. অর্থাৎ religious fundamentalism বলতে আমরা ধর্মীয় মৌলবাদকে বোঝাই। ফলে প্রথম সেকশনে আমরা ধর্মীয় মৌলবাদটা কি সে সম্পর্কে আলোচনা করব। Second, we have to focus our attention on causes of religious fundamentalism. ধর্মীয় মৌলবাদের কারণ সেটা আমরা স্টাডি করব। অ্যান্ড ফাইনাল সেকশনে এসে আমরা ফান্ডামেন্টালিজম অ্যাজ এ প্রোটেস্ট এগেইনস্ট মডার্নিজম, অর্থাৎ কিভাবে মৌলবাদ আধুনিকতার পরিপন্থী হয়ে উঠছে বা কিভাবে মৌলবাদ আধুনিকতার একটা প্রতিবাদ স্বরূপ, এই নিয়ে আমরা ডিসকাশনটা করব। First, what is religious fundamentalism? That is concept. We see that there are many parts of the world where religion appears to be thriving or reviving. It means that today, during the era of globalization, the religion is gradually losing its significance. It is a general assumption, but sometimes in some parts of the world we can see that religion appears to be thriving or reviving. অর্থাৎ আজকে এই বিশ্বায়নের যুগে আমরা অনেকেই মনে করি যে ধর্ম সে আমাদের দৈনন্দিন জীবনে তার গুরুত্ব হারাচ্ছে, কিন্তু একটু ক্লোজলি যদি আমরা এক্সামিন করি, দেখি, তাহলে দেখব পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্ম যেন আবার নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছে, রিলিজিয়নের যেন একটা নতুন করে রিভাইভাল ঘটছে। ইন এ নাম্বার অফ কনটেক্সটস, দ্য টার্ম ফান্ডামেন্টালিজম হ্যাজ বিন ইউজড টু ডেসক্রাইব দ্য নেচার অফ রিলিজিয়ন, পার্টিকুলারলি where it is undergoing an encouraging revival in strongly held beliefs. অনেকগুলো কনটেক্সট, সেই অনেকগুলো কনটেক্সটে যদি আমরা ডিসকাশন করার চেষ্টা করি রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম বা ধর্মীয় মৌলবাদকে, তাহলে দেখা যাবে ইট ট্রাইস টু ডেসক্রাইব দ্য নেচার অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের প্রকৃতিটা কি সেটাকে ডিসকাস করার চেষ্টা করে, particularly where it is undergoing an encouraging revival in strongly held beliefs. কারণ আমরা জানি রিলিজিয়ান বা ধর্ম মানি তার মধ্যে কিছু মতাদর্শ আছে, তার মধ্যে কিছু পপুলার বিলিফস আছে, তার মধ্যে কিছু প্রিন্সিপলস আছে। ফলে রিলিজিয়ান তার এই স্ট্রংলি হেল্ড বিলিফসগুলো নিয়ে একটা রিভাইভাল বা পুনরুজ্জীবনের রাস্তায় ক্রমশ এগিয়ে যাচ্ছে। When we are making this statement, যখন আমরা এই স্টেটমেন্ট বা বিবৃতিটা দিচ্ছি, এর মধ্যেই কিন্তু ফান্ডামেন্টালিজমের যে সুর, মৌলবাদের যে সুর, সেটা কিন্তু লুকিয়ে আছে। Some fundamentalist movements are identified throughout the world, like movements among the Jews in Israel, Muslims in Pakistan, Palestine, Egypt, Sikhs, Muslims and Hindus in India, Christians in the USA and Ireland, Buddhists in Sri Lanka, etc. যদি আমরা
কিছু মৌলবাদী আন্দোলন নিয়ে আলোচনা করি, তাহলে কতগুলো এক্সাম্পল আমাদের মনের মধ্যে আসছে। যেরকম ইসরায়েলে জিউস, যাদেরকে আমরা ইহুদি বলি, তাদের মুভমেন্ট, পাকিস্তান, প্যালেস্টাইন এবং ইজিপ্টে মুসলিমদের মুভমেন্ট, ইন্ডিয়াতে শিখ, মুসলিম অ্যান্ড হিন্দুদের মুভমেন্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং আয়ারল্যান্ডে খ্রিশ্চানসদের মুভমেন্ট এবং শ্রীলঙ্কাতে বুদ্ধিস্টদের মুভমেন্ট। যদিও ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ফান্ডামেন্টালিস্ট গ্রুপস তারা মুভ করছে ইন অর্ডার টু রিভাইভ দেয়ার ওন রিলিজিয়ান, তাদের ধর্মকে নতুনভাবে পুনরুজ্জীবনের জন্য দে আর ট্রাইং টু স্ট্রাগল, তারা লড়ছে। কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা কতগুলো এক্সাম্পল সাইট করি এখানেও, তাহলে দেখা যাচ্ছে দেয়ার আর 5 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার ফান্ডামেন্টালিস্ট গ্রুপস হ্যাভ টেকেন কন্ট্রোল ওভার দ্য স্টেট, অর্থাৎ যেখানে মৌলবাদী গোষ্ঠী সরাসরি রাষ্ট্রের ক্ষমতাটা দখল করছে। In 1979, the pro-Western Shah of Iran was overbalanced and fell headlong in an Islamic revolution. 1979-এর যে ইসলামিক রেভলিউশন হয়েছিল ইরানে, সেটাকে আমরা অনেকে ইরানিয়ান রেভলিউশন বলি। অ্যাকচুয়ালি সেই সময় ইরানের যিনি শাহ ছিলেন, তিনি ছিলেন অনেক বেশি ওয়েস্টার্নাইজড, ওয়েস্টার্ন মাইন্ডেড। তিনি বেসিক্যালি ওয়েস্টার্ন আইডিয়াস, ইথোস, বিলিভস, ভ্যালুসগুলোকে তার দেশে প্রবর্তন করার কথা ভেবেছিলেন। এর ফলে হলো কি, ইরানের যারা সো কল্ড ট্র্যাডিশনাল কনজারভেটিভ সেকশন, তারা দেখছে যে ইসলামিক রিলিজিয়ান ইজ অ্যাট স্টেক। কারণ এত প্রবল গতিতে যদি ওয়েস্টার্ন আইডিয়াস বা ভ্যালুজ আসতে শুরু করে, তাহলে দেখা যাবে যে ইসলাম তার ট্র্যাডিশনাল যে প্রিন্সিপালসগুলো সেইগুলো বজায় রাখতে পারছে না। ফলে ন্যাচারালি তারা ফাইট করতে শুরু করে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, দ্য প্রো ওয়েস্টার্ন শাহ অফ ইরান ওয়াজ ওভারব্যালেন্সড অ্যান্ড ফেল হেডলং, এবং ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ওখানে ইসলামিক রেভলিউশনের মধ্যে দিয়ে স্টেট কন্ট্রোলটা ক্যাপচার করে। ইফ উই আর টেকিং দ্য এক্সাম্পল অফ সুদান in 1993 and Turkey and Afghanistan in 1996, then we can see that Islamic regimes also gain control over there. সুদানে কি হয়েছিল 1993-তে? না সেকেন্ড সিভিল ওয়ার চলছে সুদানে, গৃহযুদ্ধ চলছে এবং সেখানে একটা ভীষণ টার্ময়েল সিচুয়েশন, অস্থিরময় পরিস্থিতি, এবং সেখানে ইসলামিক ফান্ডামেন্টালিজম রিভাইভ করছে। তুরস্কে আমরা দেখে থাকি ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে মুসলিম, এবং সেখানেও কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা তাদের কন্ট্রোলটাকে এক্সার্ট করতে পেরেছে। আর আফগানিস্তান ইন দ্য ইয়ার 1996, এটা আমরা সকলেই জানি, ওই সময়টা হচ্ছে তালিবান রেজিম, 1996 থেকে 2001 ফার্স্ট ফেজ, যেখানে তালিবানসরা কোরআনিক প্রিন্সিপালসগুলো স্ট্রিক্টলি ইম্পোজ করতে চেয়েছেন। দে ওয়ার ট্রাইং টু ইম্পোজ কোরআনিক প্রিন্সিপালস ইনটু দেয়ার সোসাইটি, ইম্পোজ করার চেষ্টা করছে। তারপরে তালিবান রেজিম শেষ হয়, কিন্তু আমরা জানি 2021 সাল, অর্থাৎ গত বছরে আবার আফগানিস্তানে তালিবান রেজিম ক্ষমতায় আসে। ইন ইন্ডিয়া, দ্য ইনফ্লুয়েন্স অফ ফান্ডামেন্টালিজম has also been noticed in many incidents. ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে নানা সময় আমরা কিন্তু মৌলবাদের প্রভাব দেখে আসছি, এবং এই মৌলবাদ অনেক সময় কমিউনাল টেনশন, কমিউনাল রাইভালরি, কমিউনাল রায়ট, কমিউনাল কনফ্লিক্টস তার জন্ম দিয়েছে। সেই হিস্ট্রিও সেখানে রয়েছে। Hamas, a Palestinian fundamentalist group, have also come to power in 2006. প্যালেস্টাইনের
একটা ফান্ডামেন্টালিস্ট গ্রুপ আছে যার নাম হচ্ছে হ্যামাস। সেই ফান্ডামেন্টালিস্ট গ্রুপ একটা মিলিট্যান্ট গ্রুপ, সেই গ্রুপ 2006-এ প্যালেস্টাইনে তাদের পাওয়ারটা এক্সার্ট করেছিল। In Pakistan and the USA, fundamentalist groups may not have gained total power, but there have been political leaders who have shown their sympathetic attitude to the fundamentalist views. পাকিস্তান অ্যান্ড ইউএসএকে যখন আমরা দেখছি তখন সেখানে দেখছি এই দুটো জায়গাতে ফান্ডামেন্টালিস্টরা হয়তো টোটাল পাওয়ারটাকে দখল করতে পারেনি, কিন্তু পাকিস্তান এবং ইউএসএতে যে সমস্ত পলিটিক্যাল লিডার্সরা ছিলেন, সবার কথা নয়, পলিটিক্যাল লিডার্সদের কিছু অংশ তারা অনেকেই কিন্তু এই ফান্ডামেন্টালিস্ট ভিউজ বা মৌলবাদী দৃষ্টিভঙ্গির প্রতি তাদের সহানুভূতিপূর্ণ মনোভাব পোষণ করতেন। They showed their sympathetic concern to the fundamentalist views. People are focusing more on Islamic fundamentalism than other forms, particularly after the Islamic fundamentalist group Al-Qaeda's 9/11 attacks in USA in 2001, the train bombings in Madrid in 2004, and the suicide bombings in London in July 2005. আমরা যখন ফান্ডামেন্টালিজম নিয়ে স্টাডি করছি তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামিক ফান্ডামেন্টালিজমের কথাই যেন বেশি করে উঠে আসছে। বিশেষ করে কতগুলো ইনসিডেন্ট ঘটেছিল, কতগুলো টেররিস্ট অ্যাটাক হয়েছিল, তার মধ্যে 9/11 অ্যাটাকসটা আমরা সকলেই জানি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 2001-এ হয়, এবং সেখানে আমরা দেখি যে ওয়াশিংটন ডিসি এবং সেই সাথে সাথে নিউ ইয়র্ক এই দুটো জায়গা সিভিয়ারলি ড্যামেজড হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ অ্যান্ড সাউথ টাওয়ারটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং পেন্টাগন, পেনসিলভানিয়া এইসব জায়গাগুলোতেও কিন্তু এই টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল। প্রায় 19 টেররিস্টস এই 9/11 অ্যাটাকের সাথে যুক্ত ছিল আল কায়দার। There are several reasons behind this attack. অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা ফান্ডামেন্টাল রিজন ওয়াজ দ্যাট আমেরিকাস মিলিটারি ইন্টারভেনশন ওভার দ্য আরবিক ওয়ার্ল্ড, অর্থাৎ আরব দুনিয়াতে আমেরিকার যে মিলিটারি ইন্টারভেনশন তার বিরুদ্ধে এই আল কায়দা এই অ্যাটাকটা করে। ঠিক একইভাবে স্পেনের মাদ্রিদে 2004-এ সিরিজ অফ ট্রেন বম্বিংস হয়েছিল, এবং এটার পেছনেও কারণ ছিল, কারণ 2003-তে ইউএস লেড ইন্টারভেনশন হয়েছিল ইরাকে, সেখানে স্পেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল, তার ফলশ্রুতি হিসেবে সেখানে কিন্তু এই টেররিস্ট অ্যাটাকটা হয়। আর লন্ডন আন্ডারগ্রাউন্ডে 3টে ট্রেনের উপর সুইসাইড বম্বিংস হয়, এবং একটা দোতলা বাসের উপরে এই সুইসাইড বম্বিংস হয়। এটার পেছনেও ছিল এই যে ইসলামিক প্রিন্সিপালসগুলোকে সেফগার্ড করা তার একটা চেষ্টা, এবং গোটা পৃথিবীতে মুসলিমসদের উপর যে এক্সপ্লয়টেশন, যে টর্চার হচ্ছে ফ্রম দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে। বাট ফান্ডামেন্টালিজম is by no means restricted to Islam only. যদিও আমাদের কথার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামিক ফান্ডামেন্টালিজমের কথা বিশেষ করে মনে আসছে বা উঠে আসছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ শুধুমাত্র ইসলামিক ফান্ডামেন্টালিজমকেই বোঝায় না। Furthermore, most Islamic people, like most Christians, Hindus, and the followers of other religions, are not usually designated as fundamentalists. সেই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে যেরকম অধিকাংশ খ্রিস্টান, হিন্দু অথবা অন্য বিভিন্ন ধর্মের সমর্থকরা সবাই যেহেতু ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী হন না, ঠিক তেমনি মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ মানেই ফান্ডামেন্টালিস্ট তা কিন্তু নয়, কখনোই নয়।
Fundamentalism is sometimes related to violence, particularly terrorism, though this is not always the case. আরেকটা বিষয়ও তোমরা ভালো করে জেনে রাখো যে মৌলবাদ বলতেই যে সেটা সবসময় ভায়োলেন্ট মিনসে এক্সপ্রেসড হবে, অর্থাৎ হিংসাত্মক উপায় প্রকাশিত হবে, টেরোরিজমের ফর্ম নেবে, সেটাও কিন্তু সবসময় সত্যি নয়। সবসময় কিন্তু ফান্ডামেন্টালিজম ভায়োলেন্স বা পার্টিকুলারলি টেরোরিজমকে কিন্তু প্রমোট করে না। In Steve Bruce's view, the term fundamentalism was first used in 1920s when conservative evangelical Protestants published a series of pamphlets in which they called for a return to the fundamentals of the faith. স্টিভ ব্রুস তিনি মন্তব্য করেছেন এই যে মৌলবাদ, সেই মৌলবাদ কনসেপ্টটা প্রথম ব্যবহৃত হয় 1920s-এ, 1920-এর দশকে, যখন কনজারভেটিভ ইভাঞ্জেলিক্যাল প্রোটেস্ট্যান্টস যারা, অর্থাৎ যারা বাইবেলকে খুব গুরুত্বপূর্ণ স্যাক্রেড টেক্সট হিসেবে মনে করেন এবং যারা জেসাসকে সেভিয়ার এবং লর্ড হিসেবে মনে করেন, তারা কতগুলো পুস্তিকা প্রকাশ করেন। সেই পুস্তিকার মধ্যে দিয়ে তারা ধর্মের যে চিরায়ত যে বিশ্বাস, যে ট্র্যাডিশনাল ফেইথ, এবং সেটাকে আবার রিভাইভ করার কথা বলেন। ব্রুস সেজ দ্যাট দে রিঅ্যাসার্টেড হোয়াট দে স অ্যাজ দ্য কোর অফ প্রোটেস্ট্যান্ট ট্রুথ এগেইনস্ট দ্য লিবারাল অ্যান্ড প্রোগ্রেসিভ স্পিরিট অফ দ্য এজ। ব্রুস মন্তব্য করেছেন এই যে কনজারভেটিভ ইভাঞ্জেলিক্যাল প্রোটেস্ট্যান্টস, তারা বেসিক্যালি প্রোটেস্ট্যান্ট ট্রুথ, অর্থাৎ প্রোটেস্ট্যান্ট ধর্মের যে মূল সুর বা মূল সত্যটা, সেটাকে রিভাইভ করার চেষ্টা করছেন, কারণ তারা মনে করছেন এইটা যদি না হয় তাহলে তাদের ধর্মটা এই যে লিবারালিজম বা উদার নীতিবাদ বা প্রোগ্রেসিভ স্পিরিট, যেটা প্রগতিশীলতা, এবং তার দ্বারা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। These Protestants were therefore anti-modernist in that they objected to the way in which, as they saw it, their religion was becoming diluted in the modern world. এই ইভাঞ্জেলিক্যাল প্রোটেস্ট্যান্টসদের অনেক ক্ষেত্রেই অ্যান্টি মডার্নিস্ট মানে আধুনিকতা বিরোধী কোট আনকোট এই তকমাটা দেওয়া হয়, কারণ তারা মনে করেন যে মডার্ন ওয়ার্ল্ডে তাদের ধর্মটা ক্রমশ গুরুত্ব হারাচ্ছে এবং যে সমস্ত ফ্যাক্টরসগুলোর জন্য তাদের রিলিজিয়ান ইজ গ্র্যাজুয়ালি লুজিং ইটস ইম্পর্টেন্স, গুরুত্ব হারাচ্ছে, সেই জায়গাটাকে স্ট্রংলি অবজেক্ট করা প্রয়োজন। ব্রুস নোটস দ্যাট অল রিলিজিয়ান্স উইল হ্যাভ সাম এলিমেন্টস উইদিন দেম দ্যাট আর কনজারভেটিভ অ্যান্ড ট্র্যাডিশনাল, বাট হি সিজ ফান্ডামেন্টালিজম অ্যাজ ইনভলভিং মোর দ্যান দিস। ব্রুস দেখেছেন বা ব্রুস মনে করেন সমস্ত ধর্মের মধ্যেই কিছু না কিছু উপাদান আছে, এলিমেন্টস আছে, যে এলিমেন্টসগুলোকে কনজারভেটিভ বা রক্ষণশীল বা ট্র্যাডিশনাল বা চিরায়ত বলে মনে করা হয়। কিন্তু তিনি ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ বলতে এর থেকেও কিন্তু বেশি কিছুকে বোঝেন। ইন হিজ ভিউ, fundamentalism portrays movements that respond to problems created by modernization by advocating society-wide obedience to some authentic text or tradition and by seeking the political power to impose the revitalized tradition. তার দৃষ্টিভঙ্গিতে বলা যায় যে মৌলবাদ বেসিক্যালি সেই ধরনের আন্দোলনকে পোর্ট্রে করছে যেটা মডার্নাইজেশন বা যেটাকে আমরা বলি, যাকে আমরা বলি আধুনিকীকরণ, সেই আধুনিকীকরণের ফলে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোর বিরুদ্ধে, সেই সমস্যাগুলোকে প্রতিহত করার ক্ষেত্রে মৌলবাদ হচ্ছে একটা মুভমেন্ট যার মাধ্যমে কোনো একটা পার্টিকুলার অথেন্টিক টেক্সট, অবশ্যই স্যাক্রেড টেক্সট বা ট্র্যাডিশন বা ঐতিহ্য, এবং তার প্রতি সমাজের একটা বশ্যতা থাকা প্রয়োজন। এবং শুধু তাই নয়,
পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতাটাকেও ব্যবহার করা প্রয়োজন, যে পলিটিক্যাল পাওয়ার কি করতে পারে না এই ট্র্যাডিশন বা ঐতিহ্যকে নতুন করে রিভাইটালাইজ করতে সাহায্য করতে পারে। এই রকমভাবে ফান্ডামেন্টালিজম নিয়ে তিনি তার ভিউ পয়েন্টটা দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে অ্যালমন্ড অ্যান্ড আদার্স ডিফাইন ফান্ডামেন্টালিজম as a discernible pattern of religious militance by which self-styled true believers attempt to arrest the erosion of religious identity, fortify the borders of the religious community and create viable alternatives to secular institutions and behaviors. অন্যদিকে অ্যালমন্ড এবং অন্যান্যরা ফান্ডামেন্টালিজম বা মৌলবাদকে ডিফাইন করছেন, সংজ্ঞায়িত করছেন এইভাবে, যার মধ্যে একটা রিলিজিয়াস মিলিট্যান্সি আছে, যার উপর বেস করে যারা এই ফান্ডামেন্টালিজমের আইডিয়াটাকে প্রমোট করছে তারা নিজেদের ট্রু বিলিভার্স বলে মনে করছেন। অর্থাৎ তারাই রিলিজিয়ানকে একদম সঠিকভাবে কারেক্ট ওয়েতে ইন্টারপ্রেট করছেন এবং তারা সত্যিই একজন আদর্শ ধর্মীয় বিশ্বাসী। ফলে ন্যাচারালি তাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে টু অ্যারেস্ট দ্য ইরোশন অফ রিলিজিয়াস আইডেন্টিটি, অর্থাৎ এই যে ধর্মীয় পরিচিতি, সেই ধর্মীয় পরিচিতির যে অবক্ষয়টা ঘটছে বিকজ অফ মডার্নাইজেশন বলে তারা মনে করছেন, সেটাকে অ্যারেস্ট করা, সেটা তাদের একটা অবজেক্টিভ। সেকেন্ড হচ্ছে রিলিজিয়াস কমিউনিটির যে বর্ডার্স আছে, সীমানা বা চৌহদ্দি আছে, এবং সেটাকে সুরক্ষিত রাখা, এবং যে সেকুলার ইনস্টিটিউশনস বা ধর্মনিরপেক্ষ যে প্রতিষ্ঠান এবং বিহেভিয়ার্স বা আচার আচরণগুলো দেখা যাচ্ছে তার বিরুদ্ধে একটা ভায়াবল অল্টারনেটিভস বা পরিবর্তন, সেই পরিবর্তন তৈরি করা। সুতরাং এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করলাম, সেই ডিসকাশনে আমরা দেখলাম যে হোয়াট ইজ রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, অর্থাৎ ধর্মীয় মৌলবাদটা কি। নাও উই আর ট্রাইং টু ডিসকাস দ্য কজেস বিহাইন্ড রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, অর্থাৎ ধর্মীয় মৌলবাদের উৎপত্তির পেছনে কারণগুলো কি কি। ব্রুস বিলিভস দ্যাট the existence of a group who feel threatened by secularization and modernization is not sufficient in itself to develop a fundamentalist reaction. ব্রুস বিশ্বাস করেন যে মৌলবাদী গোষ্ঠী যারা মনে করছে যে ধর্মনিরপেক্ষতা এবং আধুনিকতা বা ধর্মনিরপেক্ষকরণ অথবা আধুনিকীকরণ, এই দুটো প্রক্রিয়া তাদের ধর্মকে নানাভাবে বিপদে ফেলছে, সেক্ষেত্রে শুধুমাত্র এই যে ফিলিংসটাই যথেষ্ট নয় একটা ফান্ডামেন্টালিস্ট রিয়াকশন গড়ে তোলার ক্ষেত্রে। এছাড়াও অনেকগুলো ফ্যাক্টরস আছে যে ফ্যাক্টরসগুলো এই ফান্ডামেন্টালিজমের রিয়াকশনটা তৈরি করে দিতে পারে। Some religions are more powerful for developing fundamentalist groups than others. অনেক ধর্ম আছে যে ধর্মগুলো খুব শক্তিশালী, যারা বিভিন্ন ধরনের ফান্ডামেন্টালিস্ট গ্রুপস তার জন্ম দিতে পারে অন্যান্য ধর্মের তুলনায়। সেক্ষেত্রে রিলিজিয়ান্স দ্যাট ডু নট হ্যাভ এ সিঙ্গল স্যাক্রেড টেক্সট লাইক দ্য বাইবেল অর কোরআন স্ট্রাগল টু ডেভেলপ ফান্ডামেন্টালিস্ট মুভমেন্টস। বিশেষ করে যে সমস্ত ধর্মের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট পবিত্র ধর্মগ্রন্থ নেই, যেরকম বাইবেল রয়েছে, যেরকম কোরআন রয়েছে, সেই সমস্ত ধর্মগুলোর পক্ষে মৌলবাদী আন্দোলন গড়ে তোলাটা তুলনামূলকভাবে কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমরা যদি হিন্দুইজমের কথা বলি, হিন্দু ধর্মে আমরা মাল্টিপল গডস অর গডেসকে বিশ্বাস করি, ফলে হিন্দু ধর্মে সেই অর্থে কোনো সেন্ট্রালাইজড অথরিটি আমরা দেখতে পাই না। ফলে সেখানে হিন্দুইজমের পক্ষে কিন্তু ফান্ডামেন্টালিস্ট মুভমেন্ট গড়ে তোলাটা কম্পারেটিভলি ডিফিকাল্ট। সেকেন্ড,
Fundamentalist beliefs tend to be more strong where a group believes it has a common external enemy. মৌলবাদী বিশ্বাসটা আরও অনেক বেশি শক্তিশালী হতে পারে, আরও অনেক বেশি সুগঠিত হতে পারে যদি একটা গোষ্ঠী তার বিরোধী শত্রুকে যদি চিহ্নিত করে ফেলতে পারে। আইডিওলজিক্যাল কোহেশন ইজ নট জাস্ট অ্যান অ্যাট্রিবিউট অফ রিলিজিয়াস বিলিফ। শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আমরা আইডিওলজিক্যাল কোহেশন বা মতাদর্শগত সামঞ্জস্যতাকে ধরে নিতে পারি না। এর সাথে আরও কতগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটাই, ইট ক্যান ডেভেলপ হোয়ার এ গ্রুপ ইজ ইউনাইটেড থ্রু অপোজিং এ কমন এনিমি। এবং এটা ডেভেলপ করতে পারে, অর্থাৎ ফান্ডামেন্টালিস্ট বিলিফস ডেভেলপ করতে পারে যখন একটা গোষ্ঠী তার স্বঘোষিত যে শত্রু সেই শত্রুকে স্ট্রংলি অপোজ করতে পারছে। Thus Hinduism started to develop some degree of unity when they began to unite in opposing the rule of the British Raj. ঠিক যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল সেই সময় হিন্দুইজম কিন্তু ব্রিটিশ রাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ক্ষেত্রে একটা মরাল ফোর্স হিসেবে কাজ করেছিল। ঠিক একইভাবে ইউএসএ এবং তার যারা অ্যালাইজ আছেন তাদের এগেনস্টেও কিন্তু ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপস ইউনাইটেড হয়েছিল। Another factor is the way in which belief systems are controlled within a religion. আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে সেটা, যেটা মৌলবাদী বিশ্বাসকে আরও বেশি শক্তিশালী বা সুগঠিত করতে পারে, সেটা হচ্ছে ধর্ম। যে ধর্ম তার বিশ্বাসকে সুনিয়ন্ত্রিত করতে পারে। রোমান ক্যাথলিসিজম হ্যাজ নট গিভেন রাইজ টু ফান্ডামেন্টালিজম, মানে রোমান ক্যাথলিক ধর্ম কিন্তু মৌলবাদী মানসিকতার জন্ম দিতে পারছে না, কারণ ইন ব্রুসেস ভিউ দ্য রিজন বিহাইন্ড দিস ইজ দ্যাট রিলিজিয়াস অথরিটি ইজ সেন্ট্রালাইজড উইথ দ্য পোপ অ্যান্ড দ্য ভ্যাটিকান। কারণটা কি? কারণটা হচ্ছে রোমান ক্যাথলিসিজমে রিলিজিয়াস অথরিটি, যেটা ধর্মীয় কর্তৃত্বটা পুরোটাই সেন্ট্রালাইজ থাকে কার হাতে? পোপ এবং ভ্যাটিকানের হাতে। দ্য অথরিটি ইজ সো স্ট্রং দ্যাট ডিসেন্টার্স আর আনলাইকলি টু বি এবল টু প্রোক্লেইম দ্যাট দেয়ার ভার্সন অফ দ্য রিলিজিয়ান ইজ ট্রুয়ার। ফলে পোপ এবং ভ্যাটিকানের অথরিটি সো সুপ্রিম, ফলে যারা মতের বিরোধিতা করেন এবং তাদের পক্ষে কিন্তু তারা যেভাবে তাদের রিলিজিয়ানকে ইন্টারপ্রেট করছেন সেটা জোর গলায় কিন্তু তারা ওই সেন্ট্রালাইজড অথরিটির বিরুদ্ধে ঘোষণা করতে পারেন না। অন দ্য আদার হ্যান্ড, বোথ প্রোটেস্ট্যান্টিজম অ্যান্ড ইসলাম আর লেস সেন্ট্রালাইজড অ্যান্ড অথরিটেটিভ নলেজ ইজ ডেমোক্রেটিক্যালি ফাউন্ড। অন্যদিকে যদি আমরা প্রোটেস্ট্যান্ট ধর্ম এবং ইসলাম ধর্মের কথা বলি, এই সমস্ত ধর্মগুলো লেস সেন্ট্রালাইজড এবং এখানে অথরিটেটিভ নলেজটা আমরা গণতান্ত্রিকভাবে আমরা দেখে থাকি, কারণ এনি রাইট স্পিরিটেড পারসন ক্যান আন্ডারস্ট্যান্ড গডস উইল বাই রিডিং দ্য স্ক্রিপচার্স অর স্টাডিং দ্য কোরআন। যে কেউ, যে কোনো মানুষ তারা ধর্মীয় শাস্ত্র বা কোরআন বা অন্য কোনো পবিত্র গ্রন্থ পড়ে ভগবানের ইচ্ছা, ভগবানের অনুগ্রহ সেটাকে বুঝতে পারে। Another causes is that religious fundamentalism not only requires religious beliefs and organization, but it also needs a supply of potential recruits. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে মাথায় রাখো। সেটা হচ্ছে ধর্মীয় যে মৌলবাদ, এই ধর্মীয় মৌলবাদের শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস বা সংগঠন এটাই একমাত্র শুধু দরকার হয় না, এর সাথে দরকার হয় এর সমর্থক গোষ্ঠী, অর্থাৎ এমন একটা গ্রুপ বা গোষ্ঠীর দরকার হয় যে গ্রুপটার মধ্যে দিয়ে এই মৌলবাদী মানসিকতার প্রচার করা সম্ভব হয়। টু ব্রুস দিস ইমপ্লাইজ দ্যাট ইট নিডস
members of particular social strata that feel especially threatened, dispossessed or relatively deprived by modernization. ব্রুস মন্তব্য করেছেন, আমাদের সমাজে সেই সমস্ত মানুষজন হয়তো মৌলবাদী মানসিকতার দ্বারা প্রভাবিত হয় যারা মনে করেন যে আধুনিকীকরণ তাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে এই সেকশন অফ দ্য পপুলেশনকে মোটিভেট করাটা অনেক বেশি সহজ ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদীদের পক্ষে। ইন প্যালেস্টাইন, Hamas has found a supportive constituency among young, often unemployed or poor Muslims who feel anger at their treatment by Israel. আমরা প্যালেস্তাইনে দেখি হামাসের কথা তো আমরা একটু আগে আলোচনা করলাম, সেই হামাস পোটেনশিয়াল রিক্রুটস হিসেবে সেই ইয়াঙ্গার জেনারেশনকে পেয়েছে যারা অধিকাংশই বেকার এবং দরিদ্র এবং যাদের ইসরায়েলের প্রতি একটা প্রতিকূল মনোভাব রয়েছে। The path that fundamentalism takes is also influenced by its relation to politics. মৌলবাদ যে রাস্তাটা অবলম্বন করে সেই রাস্তাতে কিন্তু অবশ্যই পলিটিক্সেরও একটা ইনফ্লুয়েন্স থাকে অনেক ক্ষেত্রেই। ইন দ্য ইউএসএ, new right Christian fundamentalists have had ample opportunity to promote their cause through conventional democratic politics. United States of America তে নিউ রাইট খ্রিস্টান ফান্ডামেন্টালিস্টরা কিন্তু এই ডেমোক্রেটিক পলিটিক্সের মাধ্যমে কিন্তু তাদের যে মনোভাব, তাদের যে অ্যাটিটিউড সেটা কিন্তু প্রচার বা প্রসার করতে পেরেছিল। Now we are coming to the final section of our discussion, that is fundamentalism and modernism, মৌলবাদ এবং আধুনিকতা। Religious fundamentalism is a movement or belief calling for a return to the basic texts or fundamentals of revealed religion, usually contrasted therefore with modernism and liberalism in religion. সুতরাং আমরা যে এতক্ষণ পর্যন্ত যে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম নিয়ে আলোচনা করলাম তাতে আমরা স্পষ্টতই বুঝলাম যে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম বা ধর্মীয় মৌলবাদটা হচ্ছে একটা আন্দোলন, একটা মুভমেন্ট বা একটা বিশ্বাস, এবং যার উপর বেস করে আমরা আমাদের ধর্ম, তার বেসিক স্যাক্রেড টেক্সট, আমাদের রিলিজিয়াস প্রিন্সিপালসগুলোকে নতুন করে রিভাইভ করার চেষ্টা করি। এবং দেখা যাচ্ছে যে মডার্নিজম আধুনিকতা এবং লিবারালিজমের যে প্রিন্সিপালস, সেই প্রিন্সিপালসের ক্ষেত্রে এটা একদমই পোলার অপোজিট। Religious fundamentalism delineates the approach taken by religious groups who call for the literal interpretation of basic scriptures or texts and believe that the doctrines which emerge from such readings should be applied to all aspects of social, economic and political life. ধর্মীয় মৌলবাদ আসলে সেই ধরনের একটা অ্যাটেম্পটকে ইন্ডিকেট করছে যেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় গোষ্ঠী তারা কি করছে না, তারা বিভিন্ন ধরনের স্যাক্রেড টেক্সট বা স্ক্রিপচার্সগুলোকে লিটারাল ইন্টারপ্রিটেশন করছে, তার ব্যাখ্যা করছে এবং বিলিভ দ্যাট দ্য ডক্ট্রিনস হুইচ ইমার্জ ফ্রম সাচ রিডিংস, এবং মনে মনে বিশ্বাস করছে এই লিটারাল ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে যে ডক্ট্রিন বা মতবাদগুলো তৈরি হচ্ছে সেটাকে অবশ্যই আমাদের সমাজ জীবনের সমস্ত ক্ষেত্রে, সেটা সোশ্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, পলিটিক্যাল হতে পারে, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রেই এ প্রয়োগযোগ্য হতে পারে। Religious fundamentalists believe that only one view of the world is possible. অর্থাৎ যারা ধর্মীয় মৌলবাদী তারা মনে করেন এই যে আমরা জগৎ বা পৃথিবীকে যে দেখছি, there will be only one perspective, একটাই ভিউ থাকবে, and that their view is the correct one, এবং যে ভিউটা দিয়ে ওয়ার্ল্ডকে আমরা দেখছি বা তারা দেখছেন এবং সেটাই হচ্ছে একমাত্র সঠিক।
দেয়ার ইজ নো স্কোপ ফর অ্যাম্বিগুইটি অর মাল্টিপল ইন্টারপ্রিটেশনস, এই নিয়ে কোনো অস্পষ্ট বা ধোঁয়াশা তারা রাখেন না। অথবা জগৎকে দেখার ক্ষেত্রে যে মাল্টিপল ইন্টারপ্রিটেশনস হতে পারে, বহু ধরনের ব্যাখ্যা হতে পারে, সেটাকেও তারা গ্রহণ করেন না। উইদিন রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট মুভমেন্টস, access to the exact meanings of scriptures is restricted to a set of privileged interpreters। এবং লক্ষ্য করা যায় এই যে ধর্মীয় মৌলবাদী যে আন্দোলনগুলো ঘটে, এবং সেখানে লক্ষ্য করা যায় যে সমস্ত রিলিজিয়াস স্ক্রিপচার্স, তার ব্যাখ্যা, তার মানে, এগুলোকে কারা সঠিকভাবে আলোচনা করতে পারেন? যারা নিজেদেরকে প্রিভিলেজড ইন্টারপ্রিটার্স হিসেবে মনে করেন। তারা মনে করেন যে তারা নিজেরা এর থেকে বেটার করতে পারবেন না। Religious fundamentalists believe that only one view of the world is possible and that their view is the correct one. There is no scope for ambiguity or multiple interpretations. ধর্মীয় মৌলবাদীরা বিশ্বাস করেন যে জগৎকে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছি সেটা একভাবেই দেখা সম্ভব, এবং তারা যেভাবে জগৎকে দেখছেন সেইটাই হচ্ছে সঠিক। There is no scope for ambiguity or multiple interpretations, মানে এখানে কোনো ধোঁয়াশা থাকবে না, বা এখানে কোনো মাল্টিপল ইন্টারপ্রিটেশনস মানে বিভিন্ন ধরনের ব্যাখ্যার কোনো প্রয়োজনীয়তা নেই বলে তারা মনে করছেন। উইদিন রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট মুভমেন্টস, অ্যাক্সেস টু দ্য এক্সাক্ট মিনিংস অফ স্ক্রিপচার্স ইজ রেস্ট্রিক্টেড টু এ সেট অফ প্রিভিলেজড ইন্টারপ্রেটার্স। অর্থাৎ যে রিলিজিয়াস টেক্সট বা তার স্ক্রিপচার্স, তার অর্থ, সেটাকে পাঠোদ্ধার করা হচ্ছে, সেই পাঠোদ্ধারটা সেই ফান্ডামেন্টালিস্টরাই করছেন, এবং তারাই নিজেদের প্রিভিলেজড ইন্টারপ্রিটার্স হিসেবে ক্লেইম করছেন। তারাই ভালোভাবে এটা করতে পারবেন, এবং তারা যেটা করছেন, তারা যে ভার্সানটা দিচ্ছেন, সেই ভার্সানটাই তাদের যে ফলোয়ার্স, সেই ফলোয়ার্সরা গ্রহণ করবে বলে তারা মনে করেন। দিস প্রোভাইডস these leaders a great amount of authority, not only in religious matters but in secular aspects as well. এই যে নিজেদেরকে প্রিভিলেজড ইন্টারপ্রিটার্স হিসেবে তারা ক্লেম করছেন, তার ফলে তাদের একটা সাংঘাতিক কর্তৃত্ব থাকছে। শুধুমাত্র ধর্মীয় ব্যাপারগুলোতেই কর্তৃত্ব নয়, এর সাথে সাথে ধর্মনিরপেক্ষ বিভিন্ন ধরনের ক্ষেত্রে তাদের প্রভাবটা থাকছে। Religious fundamentalists have become powerful political figures in opposition movements within mainstream political parties. আমরা আলোচনার কিছুটা আগেই দেখেছি যে ফান্ডামেন্টালিজম বা মৌলবাদের সাথে যদি পলিটিক্সের একটা নেক্সাস হয়, তাহলে সেই ফান্ডামেন্টালিজম বা মৌলবাদের প্রসারটা অনেক ব্যাপক হতে পারে। ফলে রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্টরা তারা এইভাবেই হয়তো পাওয়ারফুল পলিটিক্যাল ফিগার্স হতে পারেন এই অপোজিশন মুভমেন্টসগুলোর মধ্যে দিয়ে। এই অপোজিশন মুভমেন্টস অফ হোয়াট? কাকে অপোজ করছি? না, মডার্নাইজেশনকে অপোজ করছেন তারা। মডার্নিজম is the generally accepted term to describe the sweeping changes that took place particularly in the domain of the arts and literature between the late 19th century and the beginnings of the Second World War. অন্যদিকে আমরা যখন আধুনিকতা নিয়ে আলোচনা করছি, তখন দেখা যাচ্ছে যে এই আধুনিকতা হচ্ছে এমন একটা টার্ম বা শব্দ বা পরিভাষা যেটা বেসিক্যালি ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে সেই সময়কালের মধ্যে গোটা পৃথিবী জুড়ে যে পরিবর্তনগুলো আসছে, সেই পরিবর্তনগুলো শিল্প, সংস্কৃতি, ভাষা সবের উপরই প্রভাব ফেলেছে, তাকে নির্দেশ করছে। রোনাল্ড বার্থেস ডিফাইন্ড মডার্নিজম অ্যাজ দ্য প্লুরালাইজেশন অফ ওয়ার্ল্ড ভিউজ deriving from the evolution of new classes, technology and communications that were gathering momentum in the mid-19th century. রোনাল্ড বার্থেস আধুনিকতাকে সংজ্ঞায়িত করছেন কীরকমভাবে? না, it is a certain kind of
প্লুরালাইজেশন অফ ওয়ার্ল্ড ভিউজ। মানে প্লুরালাইজেশন অফ ওয়ার্ল্ড ভিউজ মানেটা হচ্ছে যে আমরা যে জগৎকে দেখছি বা জানছি এবং সেটার যে ভিউজটা সেটা হচ্ছে প্লুরাল, মানে বহুমুখী, বিভিন্ন ধরনের। এবং এই যে বহুমুখী, দ্যাট ইজ প্লুরালাইজেশন অফ ওয়ার্ল্ড ভিউজ, সেইটা কিভাবে আসছে? সেইটা আসবে হচ্ছে এভলিউশন অফ নিউ ক্লাসেস, টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশনস দ্যাট ওয়ার গ্যাদারিং মোমেন্টাম ইন দ্য মিড 19th সেঞ্চুরি। নতুন নতুন শ্রেণীর বিবর্তন, যোগাযোগ ও প্রযুক্তির বিবর্তন, এবং যেটা ভীষণভাবে স্পর্শ করেছিল মিড 19th সেঞ্চুরির সময়কাল থেকেই। মডার্নিজম is usually portrayed as a movement towards sophistication, mannerism, introversion, technical display, internal self-skepticism, and as a reaction against Victorian realism। অর্থাৎ আধুনিকতা, সেই আধুনিকতাকে আমরা একটা মুভমেন্ট বলতে পারি। সেই মুভমেন্টটা হচ্ছে সফিস্টিকেশনের প্রতি মুভমেন্ট, ম্যানারিজমের ক্ষেত্রে মুভমেন্ট, ইন্ট্রোভার্সনের ক্ষেত্রে মুভমেন্ট, টেকনিক্যাল ডিসপ্লের ক্ষেত্রে মুভমেন্ট, এবং ইন্টারনাল সেলফ স্কেপটিসিজম, যেখানে লজিক, র্যাশনালিটি, সায়েন্স যেখানে প্রতি মুহূর্তে আসছে তা, এবং সেই সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়ান রিয়েলিজমের প্রতি এটা একটা রিয়াকশন হিসেবে আমরা উল্লেখ করতে পারি। Karen Armstrong gives her arguments about Islamic fundamentalism in the context of ideas of modernization. Karen Armstrong ইসলামী মৌলবাদ নিয়ে যখন আলোচনা করছেন এবং সেটাকে আলোচনা করতে গিয়ে তিনি আধুনিকীকরণের প্রসঙ্গ কিন্তু নিয়ে এসছেন। বিশেষ করে আধুনিকীকরণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি ইসলামিক ফান্ডামেন্টালিজম নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। দিস সাজেস্ট দ্যাট ইন সাম কান্ট্রিজ দ্য ফেইলিউর অফ মডার্নাইজেশন হ্যাজ গিভেন রাইজ টু রিলিজিয়াস রিভাইভালস। এবং তিনি মনে করেছেন, বা তার বক্তব্য থেকে দেখা যাচ্ছে যে পৃথিবীর অনেক দেশে আধুনিকীকরণের ব্যর্থতা কিন্তু নতুনভাবে ধর্মীয় পুনরুজ্জীবনের রাস্তাটাকেই প্রশস্ত করেছিল। অন দ্য আদার হ্যান্ড, অ্যাডভোকেটস অফ সেকুলারাইজেশন such as Steve Bruce argue that the development of modernity led to secularization and fundamentalism is a largely ineffectual attempt to reverse it. অন্যদিকে যারা ধর্মনিরপেক্ষকরণের সমর্থক, যেরকম স্টিভ ব্রুসের কথা বলতে পারি, তিনি মন্তব্য করেছেন এই আধুনিকতা জন্ম দিয়েছে কিন্তু ধর্মনিরপেক্ষকরণের, এবং মৌলবাদ কিন্তু অনেক চেষ্টা করছে এই সেকুলারাইজেশন প্রক্রিয়াটাতে বাধা দেওয়ার, কিন্তু সেইভাবে গোটা পৃথিবী জুড়ে সে কিন্তু খুব একটা সফলতা অর্জন করতে পারছে না। According to these arguments, the role of religion becomes marginalized in modernity. তাদের বক্তব্যের সূত্র ধরে দেখা যায় যে আধুনিক যুগে ধর্ম এবং তার ভূমিকা ক্রমশ যেন কর্নার্ড হয়ে যাচ্ছে, মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, প্রান্তিক হয়ে যাচ্ছে, বিকজ সায়েন্স অ্যান্ড র্যাশনালিটি টেক দ্য প্লেস অফ ফেইথ ইন রিলিজিয়াস বিলিভস। অর্থাৎ ধর্মীয় বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাসের জায়গাটা গ্রহণ করছে বিজ্ঞান এবং যৌক্তিকতা। অ্যান্ড বিকজ দ্য ডিফারেন্সিয়েশন অফ ইনস্টিটিউশনস লার্জলি ব্যানিশেস রিলিজিয়ান টু এ প্রাইভেট স্ফিয়ার। এবং এই যে মডার্নিটি, এই যে মডার্নাইজেশন এবং তার প্রভাবে আমাদের সোসাইটিতে যে ইনস্টিটিউশনসগুলো আছে, সেই ইনস্টিটিউশনসগুলোর মধ্যেও ডিফারেন্সিয়েশন লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে এই ডিফারেন্সিয়েশন কিন্তু রিলিজিয়ানকে একটা প্রাইভেট স্ফিয়ারে, একটা ব্যক্তিগত স্তরে নির্বাসিত করে ফেলছে। রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম হ্যাজ অ্যারাইজেন লার্জলি ইন রেসপন্স টু গ্লোবালাইজেশন। এবং এই যে ধর্মীয় মৌলবাদ, সেই ধর্মীয় মৌলবাদ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে কেন না বিশ্বায়নের প্রতিক্রিয়া হিসেবে। বিশ্বায়নের ফলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং জীবনযাপনের সমস্ত ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে, ধর্মীয় মৌলবাদীরা এটা ভেবে খুব আতঙ্কিত হচ্ছেন। তার ফলে তারা তাদের যে ধর্মের ঐতিহ্যগুলো, সেই ধর্মের ঐতিহ্যগুলো যেন আমাদের জীবনে গুরুত্বহীন হয়ে পড়ছে।
দে আর অ্যাট স্টেক, সেগুলো বিপদাপন্ন হয়ে পড়ছে। ইন্টারেস্টিং ফিচারটা হচ্ছে এরকম, as the forces of modernization progressively undermine traditional elements of the social world, fundamentalism has arisen in defense of traditional beliefs. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে আধুনিকীকরণের যে শক্তি, সেগুলো যেরকম ট্র্যাডিশনাল এলিমেন্টস, বিশেষ করে ধর্মের মধ্যে যে ঐতিহ্য, সেইগুলোকে যেরকম ভীষণভাবে গুরুত্ব হ্রাস করাচ্ছে, ধর্মীয় মৌলবাদ কিন্তু এই ট্র্যাডিশনাল বিলিফ অর্থাৎ আমাদের এই সনাতন দৃষ্টিভঙ্গি, সেই সনাতন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করার চেষ্টা করছে। In a globalizing world which demands rational reasons, fundamentalism emphasizes on faith-based answers and references to ritual truth. মানে এই যে আমাদের বিশ্বায়িত পৃথিবী জগৎ, যেখানে সবসময় র্যাশনালিটি, যৌক্তিকতা, সেই র্যাশনাল রিজনসের উপর যেখানে প্রতি মুহূর্তে এমফাসিসটা করা হচ্ছে, সেখানে মৌলবাদ এমফাসিসটা দিচ্ছেন ধর্মীয় বিশ্বাসের উপর। সেখানে মৌলবাদ এমফাসিসটা দিচ্ছে কি রিচুয়ালিস্টিক অ্যাক্টিভিটির উপর, ধর্মীয় আচার সর্বস্বতার উপর। ফান্ডামেন্টালিজম ইজ ট্র্যাডিশন ডিফেন্ডেড ইন এ ট্র্যাডিশনাল ওয়ে। এইভাবে মৌলবাদ কি করছে, আমাদের ঐতিহ্যকে ঐতিহ্যগতভাবে ডিফেন্ড করার চেষ্টা করছে। ফান্ডামেন্টালিজম ইজ ভেরি মাচ কনসার্নড উইথ হাউ বিলিফস আর ডিফেন্ডেড অ্যান্ড জাস্টিফাইড দেন উইথ দ্য কন্টেন্ট অফ দ্য বিলিফস দেমসেলভস। আরেকটা ইন্টারেস্টিং সিনারিও, এটা তোমরা মাথায় রাখো, সেটা হচ্ছে যে মৌলবাদ, সেই মৌলবাদ ভীষণভাবে চেষ্টা করছে কিভাবে এই ধর্মীয় বিশ্বাসকে ডিফেন্ড করা যায়, জাস্টিফাই করা যায়। কিন্তু সেই ধর্মীয় বিশ্বাসের মধ্যে কন্টেন্ট বা উপাদানটা কি থাকছে, এবং তার তুলনায় এই বিশ্বাসটাকে ডিফেন্ড করাটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। অলদো ফান্ডামেন্টালিজম সেটস ইটসেলফ ইন অপোজিশন টু মডার্নিটি, ইট অলসো এমপ্লয়েজ মডার্ন অ্যাপ্রোচেস ইন অ্যাসার্টিং ইটস বিলিভস। আমরা এই টোটাল ডিসকাশনে দেখলাম কি, যে মৌলবাদ নানা সময় নানাভাবে আধুনিকতার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু খুব ইন্টারেস্টিং ফিচারটা হচ্ছে এটাই, যখন এই ফান্ডামেন্টালিস্ট আইডিওলজি, ফান্ডামেন্টালিস্ট বিলিভস, এইগুলো যখন প্রচার করা হচ্ছে, তখন সেই প্রচারের মাধ্যম হিসেবে কিন্তু মডার্ন অ্যাপ্রোচেসগুলোকেই গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ মাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেইগুলোর ব্যবহারটা ভীষণভাবে করা হচ্ছে। এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং সিনারিও। সুতরাং তোমরা এই টেক্সট এবং রেফারেন্সেসগুলো একটু দেখবে। যেটুকু আজকে আমরা আলোচনা করলাম, এই টেক্সট বা রেফারেন্সগুলো ফলো করলে তোমাদের ধারণাটা আরও বেশি মজবুত হবে। থ্যাংক ইউ।